If liberty means anything at all, it means the right to tell people what they don't want to hear. যদি স্বাধীনতার অর্থ আদৌ কিছু হয়, তার অর্থ হলো মানুষ যা শুনতে চায় না তা তাদেরকে বলার অধিকার। অ্যানিম্যাল ফার্ম বলে ক্ষমতার পালা বদলে বিপ্লব ব্যাহত হওয়ার গল্প। আজকে অ্যানিম্যাল ফার্ম নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে লেখক সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক। লেখকের সংক্ষিপ্ত জীবনী। জর্জ অরওয়েলের জন্ম ভারতের বিহারের মতিহারিতে। অবাক হওয়ারই কথা, তিনি ইংরেজ লেখক, অথচ জন্ম ভারতের বিহারে কিভাবে হলো? অবাক হওয়ার কিছু নেই, তখন ব্রিটিশদের বিশাল সাম্রাজ্যে জর্জ অরওয়েলের বাবা চাকরি করতেন ভারতে, তাই তার জন্ম বিহারে হওয়াটা একটি সাধারণ ঘটনা। তার প্রকৃত নাম এরিক আর্থার ব্লেয়ার। জর্জ অরওয়েল লেখক নাম বা ছদ্মনাম। ইংল্যান্ডের একটি নদীর নাম অরওয়েল, সেই নদীর নামানুসারে তিনি নিজের নাম রাখেন জর্জ অরওয়েল। জর্জ অরওয়েলের জন্ম 1903 সালের 25শে জুন। তার পূর্বপুরুষ দাদার দাদা দাস মালিক জমিদার ছিলেন। তার দাদা টমাস রিচার্ড আর্থার ব্লেয়ার একজন ধর্মযাজক ছিলেন। অরওয়েলের পিতা ছিলেন রিচার্ড ওয়ালমেসলে ব্লেয়ার, যিনি ভারতীয় সিভিল সার্ভিসের আফিম বিভাগে সাব ডেপুটি আফিম এজেন্ট হিসেবে কাজ করতেন এবং চীনে বিক্রির জন্য আফিম উৎপাদন ও মজুত করার তত্ত্বাবধান করতেন। অরওয়েলের মা ইডা মেবেল ব্লেয়ার বাবার কর্মসূত্রে বার্মার মৌলা মাইনে বেড়ে ওঠেন। 1904 সালে ইডা তার সন্তানদের সাথে অক্সফোর্ড শোয়ার হ্যানলি অন থেমসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এরিক ব্লেয়ার অর্থাৎ জর্জ অরওয়েলের মা ও বোনদের সঙ্গে থাকতেন। তার লেখাপড়ার জীবন খুব সচ্ছল ছিল না, অভাব অনটন ও অর্থকষ্ট ছিল। তবে তার লেখালেখির হাতে খড়ি স্কুল জীবন থেকেই। জর্জ অরওয়েল ব্রিটিশ রাজকীয় পুলিশ অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন বার্মা থেকে। পুলিশের ক্ষমতার দাপট, মানুষের উপর নির্যাতন, ব্রিটিশদের শোষণ ইত্যাদি নানা কারণে চাকরিতে তার মন বসেননি, তাই চাকরি ছেড়ে দেশে ফিরে যান। তারপর লেখক হওয়ার স্বপ্ন নিয়ে কাজ শুরু করেন তিনি খুব বেশি বই রচনা করেননি, মোট 9টি বই লিখেন, তন্মধ্যে 6টি উপন্যাস। অ্যালিগরিক্যাল স্যাটায়ার অ্যানিম্যাল ফার্ম এবং ডিস্টোপিয়ান উপন্যাস 1984 লিখে বিশ্ব সাহিত্যে নিজের স্থানটি চিরস্থায়ী করতে সক্ষম হন। সমাজতান্ত্রিক রাজনৈতিক মতাদর্শের কর্মী ছিলেন তিনি। দুর্ভাগ্যের বিষয় যে মাত্র 46 বছর বয়সে যক্ষা রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। অ্যানিম্যাল ফার্ম কেন বিখ্যাত সাহিত্যকর্ম আমরা অনুসন্ধান করার চেষ্টা করছি। অ্যানিম্যাল ফার্ম একটি অ্যালিগরিক্যাল স্যাটায়ার। অ্যালিগরিক্যাল স্যাটায়ার মানে রূপকধর্মী ব্যঙ্গাত্মক রচনা। একটি ফার্মের পশুরা মানুষের চরিত্র হিসেবে চিত্রিত হয়েছে, যাকে বলা হয় রূপক। অ্যানিম্যাল ফার্ম প্রায় 30,000 শব্দের নভেলা বা উপন্যাসিকা, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে পুরো 1 শতাব্দীর রাজনৈতিক ইতিহাস, বিপ্লব, বিশ্বাসঘাতকতা আর ক্ষমতার নগ্ন বাস্তবতা। মানুষ যতদিন থাকবে ততদিন এই গল্পের বাস্তবতা থাকবে। বিশ্ব সাহিত্যের চিরায়ত গ্রন্থ হিসেবে মর্যাদা পেয়েছে এই গ্রন্থটি। লেখক এই নভেলায় অসাধারণ দক্ষতায় ক্ষমতার লড়াই, দুর্নীতি, নির্যাতন ও বিদ্রোহের বিষয়গুলো বিভিন্ন পশু চরিত্রের মধ্য দিয়ে চিত্রিত করেছেন। লেখক যদিও সোশ্যালিস্ট ছিলেন, কিন্তু অ্যানিম্যাল ফার্মের গল্পটি রাশিয়ার বিপ্লবের প্রেক্ষাপটে লেখা, যেখানে রুশ বিপ্লবের নেতাদেরকে তীব্রভাবে কটাক্ষ করা হয়েছে। এই অসাধারণ বইটি লেখার পর তিনি পড়েন বেশ মুশকিলে, কারণ রুশ বিপ্লব ও নেতৃবৃন্দকে কটাক্ষ করার কারণে তার প্রকাশক এটি প্রকাশ করতে রাজি হননি। তখন চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেহেতু রাশিয়া ছিল মিত্রবাহিনীর অন্যতম শক্তিধর রাষ্ট্র, তাই এই বইটি প্রকাশ করতে তিনি রাজি হননি।
তারপর আরও কয়েকজন প্রকাশকের দরজায় কড়া নেড়ে সাড়া না পেয়ে শেষমেশ একজন পাওয়া গেল যিনি সাহস করে বইটি প্রকাশ করলেন। 1945 সালে বইটি প্রকাশের পরেই সারা পৃথিবীতে হইচই পড়ে যায়। বলার অপেক্ষা রাখে না যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নানা রকম সংকট ছিল, তন্মধ্যে কাগজের সংকটও ছিল অত্যন্ত তীব্র। এই বইয়ের চাহিদা এত বেড়েছিল যে কাগজের অভাবে চাহিদা অনুযায়ী বইটি ছাপানো সম্ভব হয়নি। বই ছাপা হলো, জনপ্রিয় হলো, কিন্তু পথটি সহজ থাকেনি। রাশিয়া, আমেরিকা, মধ্য ইউরোপের কয়েকটি দেশ সহ কমিউনিস্টপন্থী সব দেশে বইটির মুদ্রণ, বিক্রি ও পড়া নিষিদ্ধ করা হয়। কোনো দেশে এই বইয়ের পাঠককেও গ্রেপ্তার করা হয়েছে বলে শোনা যায়। নিষিদ্ধ হলেই কি এই চমকপ্রদ বইটিকে আটকে রাখা যায়? বরং উল্টো এর প্রচার সারা পৃথিবীতে উত্তরোত্তর বেড়েই চলল এবং অদ্যাবধিও এটি মানুষের কাছে একটি উল্লেখযোগ্য বই হিসেবে সমাদৃত। অ্যানিমেল ফার্মের কাহিনী সংক্ষেপ। ইতিহাস বলে মানুষ লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত হলে বিদ্রোহ করে এবং সংঘবদ্ধ হলে বিপ্লব অনিবার্য। ফরাসি, রুশ, চীন বিপ্লবের কথা আমরা জানি। বাংলাদেশে বিদ্রোহ কি কম হয়েছে? সিপাহী বিদ্রোহ, তিতুমিরের বিদ্রোহ, কৃষক বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, ফকির সন্ন্যাসী বিদ্রোহ, নানকান বিদ্রোহ সহ আরও অনেক। এরপর স্বাধীনতা যুদ্ধ। স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেল। মানুষ স্বপ্ন দেখে মুক্তির, স্বাধীনতার, কিন্তু মুক্তি আর স্বাধীনতা কি মানুষ প্রকৃতপক্ষে উপভোগ করতে পারে? নাকি সাধারণ মানুষের স্বপ্ন লুট হয়ে যায়, লুট করে নিয়ে যায় ক্ষমতাশালীরা? প্রকৃতপক্ষে ক্ষমতাশালীরাই ভোগ করে ক্ষমতার আস্বাদন এবং সম্পদ। চোখ কান খুলে দেখুন, সাধারণ মানুষের রক্তের ফসল ভোগ করে ক্ষমতাশালীরা। একই বলে বিপ্লব ব্যাহত হয়ে যাওয়া। এরকম রূপক চরিত্রের মাধ্যমে চিত্রিত করেছেন জর্জ ওয়েল অ্যানিমেল ফার্ম নামক বিখ্যাত নভেলা। গল্পটি হলো একটি খামারের, কিছু পশুর আর একটি সাম্যবাদের স্বপ্নের, কিন্তু সেই স্বপ্ন পরে দুঃস্বপ্নে পরিণত হয়। সাধারণ পশুদের জীবন মানের কোনো পরিবর্তন আসে না। পশু প্রতীকী, তাই বলা যায় বিপ্লবের পর সাধারণ মানুষের জীবন মানের তেমন কোনো পরিবর্তন আসে না। পশু পাখিদের এই খামারের নাম ম্যানর ফার্ম। এর মালিক মিস্টার জোন্স। মালিক মিস্টার জোন্স এবং তার লোকজনদের শোষণ, নির্যাতন ও অত্যাচারে ফার্মের পশুরা অতিষ্ঠ হয়ে পড়ে। তারা অত্যাচার, নির্যাতন মেনে নিতে পারত না। পশুরা রাতে গোপনে ছোট ছোট দলে তাদের অভিযোগ নিয়ে কথা বলে, অর্থাৎ ফার্মের ভেতরে পশুদের মধ্যে শুরু হয় গ্রুপিং। তাদের নেতা ফার্মের বয়স্ক শুয়োর মেজর। একদিন মেজর অন্য পশুদেরকে তার একটি স্বপ্নের কথা শোনায়। সে বলে, সব পশু সমান, মানুষ আমাদের শত্রু, দুই পায়ের প্রাণী মানে চার পায়াদার শত্রু। তখন হাঁস মুরগি প্রতিবাদ করলে মেজর বলে যে পাখিরা শত্রু না, কারণ তাদের ডানা আছে। দুই পায়ের প্রাণী হলো মানুষ, তারা আমাদেরকে অত্যাচার করে, তারা কিছু উৎপাদন করে না কিন্তু সব কিছু ভোগ করে। তারা ডিম পারে না কিন্তু ডিম খায়, তারা দুধ দেয় না কিন্তু দুধ খায়, তারা আমাদের জবাই করে মাংস খায়। আমরা এই অত্যাচার সহ্য করব না। আমাদের স্বাধীন হতে হবে। আমরা আমাদের মতো করে উৎপাদন করব, আমাদের জীবনযাপন করব, আমরা স্বাধীন হব। তারা প্রতিজ্ঞা করে মানুষের কিছুই তারা অনুসরণ করবে না। মানুষের সব কিছুই তাদের শত্রু। মেজর বলে যে এই স্বপ্ন শুধু তার একার নয়, দুনিয়ার সব পশুর ভাই ভাই। স্বপ্নের কথা বলার কয়েকদিন পর বয়স্ক শূকর মেজর মারা যায়। বৃদ্ধ শূকরের মৃত্যুর পর ফার্মের নেতৃত্বে চলে আসে শূকর নেপোলিয়ন ও স্নোবলের হাতে। তাদের প্রধান তাবেদার হলো শূকর স্কুয়েলার। একদিন মিস্টার জোন্স অতিরিক্ত মদ্যপান করাতে সারাদিন পশুদের খাবার দিতে পারেনি। এতে পশুরা ভয়ানক ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা রাতে আক্রমণ করে এবং
মিস্টার জোন্সের বাড়ি দখল করে। জোন্সের বাড়ি দেয়ালে লিখে দেয় অ্যানিম্যাল ফার্ম। সেদিন থেকে মিস্টার জোন্সের বাড়ি পশুদের দখলে চলে যায়। মিসেস জোন্সের ওড়না দিয়ে তারা পতাকা বানিয়ে টানিয়ে দেয়। তারপর তারা ম্যানর ফার্মটিকে জাদুঘর বানায়। পশুদের বিপ্লবের চিত্রটি যেন আমাদের চোখের সামনে ভেসে ওঠে, বাংলাদেশের গণ অভ্যুত্থানের চিত্রটি। মিস্টার জোন্সের বাড়ি যেভাবে দখল হয়েছিল, গণভবন সেভাবে দখল হয়েছিল। গণভবনের সম্পদ লুটপাট আমরা দেখেছি। এর আগে শ্রীলঙ্কার একই চিত্র আমরা দেখেছি। 2025 সালে ঠিক আরেকটি বিপ্লব ঘটে গেছে নেপালে। নেপালের বিপ্লবও আমরা একই রকমের চিত্র দেখেছি। বাড়িঘর লুটপাট করেছে বিপ্লবীরা। খামারের নতুন নেতা শূকর নেপোলিয়ন সেদিন তাদেরকে দ্বিগুণ খাবার দেয়। তারা একটি গান রচনা করে, নাম দেয় পশুদের বিপ্লবী গান। তারা 7 বার গানটি গায়। তারা সিদ্ধান্ত নেয় প্রতি রবিবারে মিটিং হবে এবং কেউ অপরাধ করলে তার শাস্তি হবে প্রকাশ্যে। এদিন তারা একটি সংবিধান রচনা করে। এতে 7টি বিধান থাকে। বিধানগুলি একটু দেখে নেওয়া যাক। 1. 2 পায়ের প্রাণীরা পশুদের শত্রু। 2. যে কোনো 4 পায়ের প্রাণী অথবা যাদের ডানা আছে তারা পশুদের বন্ধু। 3. কোনো প্রাণী কাপড় পরতে পারবে না। 4. কোনো প্রাণী বিছানায় ঘুমাতে পারবে না। 5. কোনো প্রাণী অ্যালকোহল বা মদ পান করতে পারবে না। 6. কোনো প্রাণী অন্য প্রাণীকে হত্যা করতে পারবে না। 7. সব প্রাণী সমান। অল অ্যানিমেলস আর ইকুয়াল। 2 দিন পর গাভীগুলো পড়ে বিপদে। ওদের দুধ দহন না করাতে উলান ভর্তি হয়ে ফেটে যাওয়ার উপক্রম হয়। যন্ত্রণায় কাতরাতে শুরু করে। তারপর শূকররা দুধ দহন করে নিজেদের খাওয়ার জন্য নিয়ে যায়। বিপুল উৎসাহে পশুরা ফসল উৎপাদনের কাজ শুরু করে এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়। কাজের চাপ পড়লে বিড়াল ধাও। বিপ্লবের ফলে গাধা বেঞ্জামিনের কোনো পরিবর্তন হয় না। সে ভালোতেও নেই, মন্দতেও নেই, বুদ্ধিজীবী টাইপের। সে কথা বলে কম এবং খুব দামি কথা বলে, যেমন গাধারা বেশি দিন বাঁচে। আগে যেমন কাজ করত, বিপ্লবের পরেও তেমনই কাজ করে। অন্যরা বিপুল উৎসাহে কাজ করছে এই জন্য যে তারা ভাবছে রাষ্ট্রের জন্য কাজ করছে, তাদের নিজেদের জন্য কাজ করছে। আনন্দে হইহল্লা করত। ফার্মটি কর্তৃত্ব শূকরদের হাতে, তারাই সব সিদ্ধান্ত নেয়। মূলত শূকর স্নোবল এবং শূকর নেপোলিয়নের নেতৃত্বে পশুর খামারে সব কিছু হয় বা পশুদেরকে বাধ্য করা হয়। শূকররা ধীরে ধীরে পশুর খামারের সুবিধাগুলো কৌশলে নিয়ে ভোগ করে। ঘোড়ার ঘরগুলো দখল করে ফেলে। পশু খামারের আধিপত্যের জন্য তারা পশুদের বিভিন্ন কমিটি গঠন করে এবং কিছু কিছু দায়িত্ব তাদেরকে দেওয়া হয়। এই কৌশলটি ছিল তাদের আধিপত্যকে সমুন্নত রাখার জন্য। মূলত কমিটিগুলি নামমাত্র অন্য পশুদের খুশি রাখার জন্য, বাস্তবে সব সিদ্ধান্ত শূকরগুলি নিত। শূকররা অন্যদেরকে বোঝায় যে মানবজাতি সবসময় অপকর্ম করে, কেবল পশুরাই ভালো কাজ করে, তাই মানবজাতির সঙ্গে তাদের আপোষ হবে না। পশুদের চরম শত্রু হলো মানবজাতি। পশুদেরকে শিক্ষিত করতে তারা কৌশল নেয়, তবে বৃদ্ধদেরকে না পড়িয়ে শিশুদের প্রতি তাদের মনোযোগ বেশি হয় এবং তাদেরকে পড়ানোর জন্য তারা বেশি উৎসাহিত বোধ করে। ফাঁকিবাজ চালাক বিড়ালকে পড়ানোর দায়িত্ব দেওয়া হয়। সে সবসময় ফাঁকি দিয়েছিল, সাজগোজ করতে সে পছন্দ করে। একসময় শূকরগুলো সুকৌশলে গাভীর দুধ ও আপেল ভোগ করতে শুরু করে। তারা অন্যদের বোঝায় যে যেহেতু শূকর বেশি বুদ্ধির কাজ করে, তাই তাদের দুধ ও আপেল খাওয়ার প্রয়োজন। পশুদের এই নিয়ে সন্দেহ ও অসন্দেহ দেখা দিলে প্রোপাগান্ডার শিরোমণি মিথ্যা বলার অপ্রতিদ্বন্দ্বী শূকর স্কুয়েলার তাদের বুঝায় যে যারা বুদ্ধির কাজ করে তাদের খাওয়া দাওয়া সুযোগ সুবিধা বেশি হওয়া উচিত। সে মূলত নেপোলিয়নের পক্ষের দালাল।
খামার দখলের পর খামারের মালিক মিস্টার জোন্স শরিকানায় থাকতে শুরু করে। তার সঙ্গে পরিচয় পাশের দুই খামারির, একজন ফ্রেডরিক এবং অন্যজন পিলকিংটন। ফ্রেডরিক ধূর্ত ও মামলাবাজ, কিন্তু পিলকিংটন আমোদে প্রকৃতির। তারা একে অপরকে অপছন্দ করত। মিস্টার জোন্সের সঙ্গে পিলকিংটনের গাঢ় বন্ধুত্ব হয় এবং তাকে সাহায্য করতে রাজিও হয়। একদিন মিস্টার জোন্স পিলকিংটনের দলবল নিয়ে পশুর খামারে আক্রমণ করে, কিন্তু পশুদের কৌশলের কাছে হেরে গিয়ে আবার কোনো ক্রমে পালাতে সক্ষম হয়। পশুরা ওদের অস্ত্র দখল করে নেয়। তারা দারুণ উৎসাহে বিজয় মিছিল করে। কামালকে বানালো পতাকা টানানোর দণ্ড। পশুদের ফসল উৎপাদনের সফলতা আসে। তাদের আরামের জন্য শূকর স্নোবল একটি উইন্ডমিল বা হাওয়া কল স্থাপনের উদ্যোগ নেয়। হাওয়া কলে নানা রকম সুবিধার কথাও অন্য পশুদেরকে বোঝায়, কাজও শুরু করে। কিন্তু শূকর নেপোলিয়ান তার এই কাজের বিরোধিতা শুরু করে। সে পশুদেরকে বোঝায় যে এটি অত্যন্ত ব্যয়বহুল, আগে দরকার শস্য উৎপাদন, তারপরে এসব বিলাসিতা। মূলত হাওয়া কল নিয়ে শূকর স্নোবলের সঙ্গে শূকর নেপোলিয়ানের দ্বন্দ্ব শুরু হয়। সে গোপনে দল পাকায় এবং একদিন কুকুর ও ঘোড়াদের নিয়ে আক্রমণ করে হাওয়া কল ভেঙে দেয় এবং স্নোবলকে ফার্ম থেকে তাড়িয়ে দেয়। নেপোলিয়ন মেজরের স্বপ্নের কথা পশুদেরকে বোঝায়। সে পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী রবিবারের মিটিং এবং প্রকাশ্য বিচারকে বাতিল করে। সে স্নোবলকে বহিষ্কার করে নিজেই মর্মাহত হয়, অর্থাৎ অভিনয় করে। এই ঘটনাকে 4টি শূকর মেনে নিতে পারেনি। তারা বিদ্রোহ করে। তারা নেপোলিয়নের বক্তব্যের প্রতিবাদ করতে চাইলে নেপোলিয়নের কুকুরগুলো ওদের উপর হামলা চালায়। পরে তারা শান্ত হয়। কুকুরগুলো তার বিশ্বস্ত দুর্ধর্ষ সৈনিক। এই কুকুরগুলো কিন্তু মিস্টার জোন্সেরও বিশ্বস্ত ছিল। নেপোলিয়ন বৃদ্ধ শূকর মেজরের কোরটি মাটির নিচ থেকে তুলে একটি স্মৃতিসৌধ নির্মাণ করে। কিছুদিন পর পশুরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করে যে হাওয়া কলের কারণে স্নোবলকে বিতাড়িত করা হয়েছিল, সেই হাওয়া কলেই পুনরায় স্থাপন করতে উঠে পড়ে লাগে। স্কোয়েলার নেপোলিয়নের পক্ষে দালালি করে পশুদেরকে বোঝায় যে শস্য উৎপাদনের জন্য এটি খুব প্রয়োজন। সফলভাবে স্থাপিত হয় হাওয়া কল। শূকর ছাড়া অন্য পশুরা আবার আগের মতো কৃতদাসে পরিণত হয়। শূকরগুলো মানুষের ঘরবাড়ি দখল করে থাকার জন্য জায়গা করে এবং আরামদায়ক বিছানায় ঘুমায়। তারা চাদর বিছিয়ে নেয়, কিন্তু অন্য পশুদেরকে চাদর দেওয়া হয় না। স্কোয়েলার যুক্তি দেয় যে শূকরগুলো মস্তিষ্কের কাজ বেশি করে, তাই তাদেরকে আরামে ঘুমাতে দেওয়া উচিত। তাদের খাওয়া দাওয়া ভালো হওয়া উচিত। অন্য পশুরা বিনা বাধায় তা মেনে নেয়। একবার ঝড়ে বিধ্বস্ত হয় হাওয়া কল, কিন্তু নেপোলিয়ন দুশ্চাপায় স্নোবলের উপর এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাকে ধরে আনার জন্য পুরস্কারও ঘোষণা করে। শূকররা আগের সঙ্গীত পরিবর্তন করে নিজেদের মতো করে সঙ্গীত রচনা করে। এক শূকর কবি নেপোলিয়নের বীরত্বকে প্রশংসা করে কবিতাও লিখে পাঠ করে তাকে শোনায়। নেপোলিয়ন হাওয়া কল পুনঃস্থাপন করে এবং নাম দেওয়া হয় নেপোলিয়ন হাওয়া কল। হাওয়া কলটি গড়িয়ে দেওয়ার জন্য অন্য একটি পশু খামারের মালিক মিস্টার জোন্সের বন্ধু ফ্রেডরিক 15 জন মানুষ নিয়ে আক্রমণ করে, কিন্তু দুর্ধর্ষ সৈনিক কুকুরগুলোর কাছে পরাজিত হয়ে তারা আবার পলায়ন করে এবং কোনো রকম জানে বাঁচতে পারে। অ্যানিমেল ফার্মের নামটি পরিবর্তন করে নাম দেওয়া হয় পশু প্রজাতন্ত্র। শেষাবধি মিস্টার জোন্সের সঙ্গে স্নোবল মিলিত হয়ে ঐক্য গড়ে তুললেও কোনো লাভ হয়নি। বিপ্লবের পর খামারে যা হলো, সাধারণ পশুদের জীবনমানের কোনো পরিবর্তন হয়নি। তারা বিশ্লেষণ করে আগে ভালো ছিল নাকি এখন ভালো আছে। বুদ্ধিজীবী গাদা বলেছে পশুরা আগে যেরকম ছিল এখনও সেরকম আছে, বরং কোনো কোনো ক্ষেত্রে আগের চেয়েও খারাপ। তবে ভালো আছে শূকরগুলো রাজকীয় হালে। এর মধ্যে অনেক পশু মারা যায়। মিস্টার জোন্স মারা যায়। স্নোবল বিস্তৃত, তাকে খুঁজে পাওয়া যায় না। নেপোলিয়নের ওজন 4 মণ হয়। স্কুয়েলারও ভীষণ মুটিয়ে যায়।
বুদ্ধিজীবী গাধা বেঞ্জামিন আগের মতোই আছে, কেবল কিছু লোম ধূসর হয়েছে। পশুদের অবসরে যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া হয়নি। পশুদের বিশ্রাম ক্ষেত্র তৈরি করার কথা ছিল, কিন্তু হয়নি। নতুন পশু কিনে আনা হয়, কিন্তু তারা বিপ্লবের কথা জানে না। আগের 3টি পশু বেঁচে থাকে মাত্র, তারা কেবল পুরনো কথা বলে, অর্থাৎ ফার্মের ইতিহাসের কথা বলে। অবশ্যই পশু ফার্মের উন্নতি হয়েছে, প্রসারিত হয়েছে, ভবন হয়েছে, হাওয়া কল যে লক্ষ্যে স্থাপন করা হয়েছিল তার বাস্তবায়ন কিন্তু হয়নি। হাওয়া কল আরও একটি বানানো হয়েছে। পশুরা একদিন লক্ষ্য করে যে নেপোলিয়নের মানব জাতিকে ঘৃণা করত, এখন তাদের সঙ্গে তাস খেলে রাজকীয় পানাহার করে। নেপোলিয়ন বলতো, কাজ বেশি করো, বাস করো মিতব্যয়িতায়। নেপোলিয়ন মনে করত এই আদর্শে চলাতেই প্রকৃত শান্তি। প্রকৃতপক্ষে শূকর ও কুকুরগুলির উন্নতি ছাড়া আর কোনো উন্নতি হয়নি। শূকর ও কুকুররা নিজেদের খাদ্য উৎপাদন করে না, দাপ্তরিক কাজ করে, এবং কি কাজ করে সে সম্পর্কে অন্য পশুদের কোনো ধারণা নেই। নতুন পশুরা পতাকা ওড়ায়, তোপ দাগায়, তারা গর্বিত। তারা মিস্টার জোন্সকে হারিয়ে দেওয়ার গল্প শুনে পুলকিত হয়। অনেক কিছু হলেও মেজরের স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হয়নি। পশুরাও এখনও স্বপ্ন দেখে সুন্দর দিনের স্বপ্নিক জগৎ নির্মিত হবে। বিলেতে সঙ্গীত যদি নিষিদ্ধ, তবু অনেক পশু গোপনে গোপনে সেই গান গায়। পশু খামারের আগে ছিল সপ্ত বিধি, কমরেড বলা অর্থহীন প্রথাটি বিলুপ্ত করা হয়। পশু খামার নামটিও বাতিল করে জমিদারের ফার্ম ও জমিদারের পশু খামার নাম দেওয়া হয়। আগে 7টি বিধান বদলিয়ে মাত্র 1টি বিধান করা হয়। অল অ্যানিমেলস আর ইকুয়াল, বাট সাম অ্যানিমেলস আর মোর ইকুয়াল দেন আদার্স। অর্থাৎ সব পশু সমান, কিন্তু কিছু পশু অন্যদের তুলনায় বেশি সমান। শূকররা অন্য পশুদের নির্যাতন করে, তারা মানুষের মতো আরাম আয়েশ করে, কিন্তু সাধারণ পশুরা এসব দেখে এবং তারা বুঝতে পারে না মানুষ আর শূকরের মধ্যে পার্থক্য আছে কিনা। তারা ভাবে মেজরের স্বপ্ন বৃত্তান্ত, বিপ্লব আর স্বাধীনতা। স্বাধীনতা দুর্গেয় কষ্টলব্ধ একটি শব্দ, স্বাধীনতা। সাধারণ পশুদের জন্য এই শব্দ কি দুর্বোধ্য? তারা জানে না কোনটি সঠিক আর কোনটি সঠিক নয়। অ্যানিমেল ফার্ম ঔপন্যাসিকার গল্পটি এভাবেই শেষ হয়। ক্ষমতা সাধারণ মানুষকে বদলায় না, ক্ষমতা মানুষের আসল চেহারা প্রকাশ করে। মানুষদের স্বপ্ন ভেঙে খান খান হয়ে যায়। পশুরা অন্য পশু খামারের মানুষের মালিকের সঙ্গে মিলে গেল। তারা ভালো ভালো খাবার খেত, আর পশুরা চেয়ে চেয়ে দেখত যেমন আগেও দেখেছে। যারা বিপ্লব করে তারা কখনো সুফল পায় না, সুফল ভোগ করে নেপোলিয়নের মতো দুর্দর্শ শূকররা। এটাই বিপ্লবের ট্র্যাজেডি। ক্ষমতা মানুষকে বদলায় না, ক্ষমতা মানুষের আসল চেহারা উদ্ঘাটন করে। ডিম পারে হাসি, খায় বাগডাসি। জর্জ অরেল নিজেও সোশ্যালিস্ট ছিলেন, কিন্তু স্ট্যালিনের ডিক্টেটরশিপকে মেনে নিতে পারেননি বলেই এই নভেলা লেখেন। বুড়ো শূকর মেজর স্বপ্নদ্রষ্টা, লেনিনের প্রতীক। নেপোলিয়ন স্ট্যালিনের, ট্রটস্কি স্নোবলের এবং স্কোয়েলার বেসিলেভ মলোটভ, যিনি স্ট্যালিনের বিশ্বস্ত সহচরী ও কূটনীতিক ছিলেন। স্ট্যালিনের কাছে ট্রটস্কি টিকতে পারেনি। তাকে শেষ পর্যন্ত স্ট্যালিনের গুপ্তচর মেক্সিকোতে হত্যা করে। মিস্টার জোন্সের বিশ্বস্ত 4টি কুকুর ও ঘোড়া সৈনিকের প্রতীক। এরা পরে শূকর নেপোলিয়নের বিশ্বস্ত হয়েছে। বহু ভাষায় অনুদিত উপন্যাসটি কেবল রাশিয়ার বিপ্লবের প্রতীকই নয়, বরং বলা যায় সর্বকালের বিপ্লবের প্রতীক। বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থানের সঙ্গে মিলিয়ে দেখার সময় এখন। কাদের ওজন বেড়ে যায় আর কারা মুটিয়ে গেছে। এই উপন্যাসিকা চিরকালের, বিশ্বের সব দেশের বিপ্লবের জন্য প্রযোজ্য হওয়াতে চিরায়ত সাহিত্যের মর্যাদা লাভ করেছে। আমাদের দেখা কিছু বিপ্লবের ক্ষেত্রেও পুরোপুরি মিলে নি, না মিলুক তাতে কি, কিন্তু গ্রন্থের মর্যাদা আজীবন থাকবে।